নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন শ্রমিক ভট্টাচার্য। সায়েন্স সিটিতে বিশেষ সম্বর্ধনার আয়োজন। শ্রমিককে ক্যাপ্টেনের ভূমিকায় স্বাগত জানালেন দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং জাল নোট, একটি রাইফেল, 3 রাউন্ড গুলি, 4টি পাইপ গান, 12টি বন্দুক এবং তার কার্তুজ উদ্ধার। ভারত মার্কিন 10 বছরের প্রতিরক্ষা চুক্তি। রাজনাথ সিং এর সঙ্গে ফোনে কথা মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের। দক্ষিণ এশিয়ার সমীকরণ বদলাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস, হলিউড ওয়াক অফ ফেমে সম্মানিত দীপিকা। 2026-এর হলিউড ওয়াক অফ ফেমের তালিকায় দীপিকা পাডুকোন। রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন শ্রমিক ভট্টাচার্য। সায়েন্স সিটি অডিটোরিয়ামে দায়িত্বভার নিলেন তিনি। শ্রমিককে দায়িত্ব তুলে দিলেন সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। হাজির ছিলেন শুভেন্দু অধিকারী, রবিশঙ্কর প্রসাদ সহ অন্যান্যরাও। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব নিলেন শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটিতে বিজেপির তরফে আয়োজিত রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ নামে এক অনুষ্ঠানে তার হাতে বঙ্গ বিজেপির ব্যাটন তুলে দেন দলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তার হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয়। গত মঙ্গলবার বঙ্গ বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে সভাপতি নির্বাচনের ঘোষণা করা হয়। বুধবার ছিল মনোনয়ন পর্ব। সেই পর্ব মিটতেই স্পষ্ট হয়ে যায় যে বিজেপিতে সুকান্ত মজুমদারের উত্তরসূরি হতে চলেছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তারপর বৃহস্পতিবার সায়েন্স সিটিতে আনুষ্ঠানিকভাবে বঙ্গ বিজেপির অধিনায়কের দায়িত্ব নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষ সহ আরও অনেকে। রাজ্য সভাপতি হিসেবে প্রথম বক্তৃতায় তিনি সরাসরি তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তৃণমূলের বিরুদ্ধে তার অভিযোগ, এই রাজ্যের ইতিহাস ভুলিয়ে দিতে চায় রাজ্যের শাসক দল। পাশাপাশি তিনি সংখ্যালঘুদেরও বার্তা দেন। তিনি জানান, সংখ্যালঘুদের বিরুদ্ধে বিজেপি নয়, বিজেপি চায় সংখ্যালঘু যুবকদের হাত থেকে পাথর তলোয়ার কেড়ে নিয়ে বই তুলে দিতে। পথে নামুন, তৃণমূলকে সরান, তৃণমূলের বিসর্জন দিন। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে। বিরোধী দলনেতা বলছেন, আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন একটু আগে, বাংলাদেশে শ্রীমতী গান্ধী জন্মদাত্রী ছিলেন বাংলাদেশের। আজকে তার কুশপুত্তলিকা বানিয়ে তার উপর রোজ থুতু ফেলছে, আর তার নামাঙ্কিত লাইব্রেরি 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে। ইন্দিরা গান্ধী কালচারাল অ্যাসোসিয়েশনকে ধূলিসাৎ করে দিয়েছে। শ্রমিক ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পরই বিজেপির তরফে বার্তা দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে লেখা হয়, পরিশ্রম, দেশপ্রেম, সেবাভাব, এই 3 শক্তির ভিত্তিতেই দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বিজেপির নেতৃত্ব। আর তার ওপর ভর করেই বিজেপির নবনির্বাচিত সভাপতি হলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিজেপির তরফে অভিনন্দন দেওয়া হয় সমস্ত আশাবাদী পশ্চিমবঙ্গকে। একই সঙ্গে শ্রমিককে নিয়ে একটি ভিডিও পোস্টও করা হয়েছে রাজ্য বিজেপির তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার যখন কলকাতায় নতুন রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানাতে বিশেষ আয়োজন, তখন দিলীপ ঘোষ সুদূর বর্ধমানে। তবে সেখান থেকেই তিনি শ্রমিককে ক্যাপ্টেন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পাশাপাশি এটাও স্পষ্ট করেছেন যে তিনি সভাপতি হওয়ার দৌড়ে কখনোই ছিলেন না। আমি তো কোনো রাজনীতি করেছিলাম না, আমাকে নিয়ে এসে জিএস করা হলো, আমাকে প্রেসিডেন্ট করা হলো, এমএলএ করা হলো, এমপি করা হলো। আমি সংগঠনও করেছি, নেতৃত্ব করেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি। তো পার্টি যখন যে কাজ দেবে সেদিন আমার প্রস্তুত থাকি। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন। তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে, তাদের দিয়ে উনি কাজ করাবেন। এটা কোনো দিলীপ ঘোষ কোনোদিন কোনো দৌড়ে ছিল না। দিলীপ ঘোষ সকাল 5টা থেকে দৌড়ে বেড়ায় ঠিকই, কিন্তু কোনো কম্পিটিশনে কোনো থাকে না। পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে দেখেছি যে দায়িত্ব, ওটাকে আমি নিঃশ্বাস সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো। সাফল্য এসেছি কি অসাফল্য সেটা পাবলিক বলবে, আপনারা বলবেন, কিন্তু আমি কখনো কোনো দৌড়েছিলাম। আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি এর মধ্যেই নেই। আমি সংগঠনের কাজে এখনো কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। নির্বাচন হচ্ছে, ওখানে আমার কোনো রোল নেই।
বৃহস্পতিবার অন্য মেজাজে প্রাতঃভ্রমণে বের হলেন দিলীপ ঘোষ। ডুগডুগি বাজাতে বাজাতে হাঁটতে দেখা গেল তাকে। প্রাতঃভ্রমণে প্রত্যেকদিন বের হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবারও তার অন্যথা হলো না। তবে বৃহস্পতিবার বিজেপি নেতাকে দেখা গেল খানিক অন্য মেজাজে। ডুগডুগি বাজাতে বাজাতে হাঁটলেন তিনি। হঠাৎ হাতে ডুগডুগি কেন? কোনো কি বিশেষ বার্তা দিতে চাইলেন কাউকে? বুধবার তার দল পেয়েছে নতুন রাজ্য সভাপতি। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের উপর আগামী 3 বছর এ রাজ্যের বিজেপির দায়িত্ব। একসময় দিলীপও এই পদের দায়িত্ব সামলেছেন। শুধু সামলাননি বলা ভালো, এ রাজ্যে তার সময় বিজেপির আসন সংখ্যাটাও সব থেকে বেশি ছিল। তবে গত লোকসভা নির্বাচনের হারের পর থেকে ধীরে ধীরে দলের সঙ্গে তার দূরত্ব যেন বেড়েছে। না তাকে দেখা যায় প্রধানমন্ত্রীর মোদীর কর্মসূচিতে, না থাকেন এ রাজ্যের হয়ে যাওয়া অমিত শাহের মিটিংয়ে। এখন আপাতত দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে খানিক দূরেই রয়েছেন সদ্য বিবাহিত এই বিজেপি নেতা। বুধে যখন রাজ্য সভাপতি পদে নতুন কে বসবেন সেই নিয়ে বিস্তর আলোচনা চলছে, তখন দিলীপ ঘোষ আবার রাজ্য সভাপতি হবেন কিনা তা নিয়েও কেউ কেউ জল্পনা করেছিলেন। পরবর্তীতে পরিষ্কার হয় সবটাই। এবারও প্রাক্তন এই সাংসদ পাননি দায়িত্ব। দিলীপ দুর্গাপুরের রাস্তায় প্রথমে মিষ্টি খান, তারপর ডুগডুগি বাজাতে বাজাতে ঘুরতে দেখা যায় তাকে। সাংবাদিকরা প্রশ্ন করতেই বললেন, বর্তমান পরিস্থিতি নিয়ে সবাইকে জাগাচ্ছি। তবে কোন পরিস্থিতি, হঠাৎ করে আজই বা কেন মানুষকে ডুগডুগি হাতে নিয়ে জাগানোর প্রয়োজন হলো তা স্পষ্ট করে কিছুই বলেননি তিনি। বিজেপি নেতার কথায় শ্রাবণ মাস পড়েছে, প্রভু মহাদেব ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে। হাতে তার ডুমরু থাকে সবাইকে জাগানোর জন্য। আমরাও বর্তমান পরিস্থিতির জন্য সবাই জাগাচ্ছি, আসুন লড়াই করুন, তাই ডুগডুগি হাতে নিয়ে মানুষকে জাগাচ্ছি। হাই নিউজ নেটওয়ার্ক। কসবা কাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি। অবিলম্বে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরকে নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। গত 25শে জুন কসবার আইন কলেজে ইউনিয়ন রুমে এক ছাত্রকে আটকে রেখে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। সেই সূত্রে এই অভিযোগও সামনে আসে যে রাজ্যের একাধিক কলেজের ইউনিয়ন রুমে বহিরাগতদের আড্ডা এবং অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এই ব্যাপারে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ কার্যকর করতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরকে অবিলম্বে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আদালত। মামলায় তিনি আদালতে বলেন, রাজ্যের কোনো কলেজেই বর্তমানে স্টুডেন্ট ইউনিয়ন গঠন হয়নি, এমনকি উচ্চ শিক্ষা দফতরের কাছ থেকে আরটিআই এর জবাবেও তা স্পষ্ট হয়েছে। ফলে ইউনিয়ন না থাকলে ইউনিয়ন রুম খোলা রাখার যৌক্তিকতা কোথায়, এই প্রশ্নও তোলেন। এরপরই মামলার শুনানিতে বিচারপতিরা জানিয়ে দেন, সব কলেজ এবং বিশ্ববিদ্যালয় অবিলম্বে ইউনিয়ন রুম বন্ধ করতে হবে। সেই সঙ্গে রায় উল্লেখ করা হয়েছে, এই ঘর কোনোভাবেই অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। যদি বিশেষ কোনো পরিস্থিতিতে রুম ব্যবহার করার দরকার হয় তবে সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে আবেদন জানাতে হবে। এই রায় ঘিরে রাজ্যের শিক্ষা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষা মহলের একাংশের মতে, আদালতের এই নির্দেশ শুধু কসবা কাণ্ডের প্রতিক্রিয়া নয়, দীর্ঘদিন ধরেই কলেজে ইউনিয়ন ঘিরে চলা অরাজকতা ও দখলদারিত্বের বিরুদ্ধে কড়া বার্তা। হাই নিউজ নেটওয়ার্ক। উল্টো রথেও দীঘায় থাকছে এয়ার অ্যাম্বুলেন্স। ভিড়ে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন তার জন্যই এই ব্যবস্থা। রথের পর উল্টো রথ। মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবের ফিরতি যাত্রাতেও এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করছে রাজ্য সরকার। ভিড়ের চাপে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে গঙ্গাসাগরের ধাঁচে তাকে চিকিৎসার জন্য কলকাতায় আনতে এই ব্যবস্থা নবান্নের। দীঘার রথযাত্রায় এয়ার অ্যাম্বুলেন্স তৈরি রাখা হয়েছিল। 25 থেকে 28 তারিখ পর্যন্ত দীঘায় এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছিল। সেই মতোই উল্টো রথের দিন ভক্তদের কথা ভেবে স্ট্যান্ড বাই রাখা হচ্ছে একটি হেলিকপ্টার। নবান্ন সূত্রে খবর, 5ই জুলাই উল্টো রথের দিন একটি হেলিকপ্টার মোতায়েন রাখার জন্য বলা হয়েছে। যে সংস্থার হেলিকপ্টার ব্যবহার করা হবে তাদের ইতিমধ্যেই জানানো হয়েছে। জানা গিয়েছে 4 তারিখ দুপুর থেকেই এয়ার অ্যাম্বুলেন্সটি স্ট্যান্ড বাই রাখা থাকবে। প্রসঙ্গত, বুধবার নবান্নে উল্টো রথযাত্রা, শ্রাবণী মেলা এবং মহরমের জন্য আধিকারিকদের নিয়ে প্রস্তুতি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গঙ্গাসাগর মেলায় বিপুল ভক্তের সমাগমে ভক্তদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাজ্য।
দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর প্রথম রথযাত্রায় বিপুল ভক্তের সমাগম হয়েছিল। তা মাথায় রেখেই গঙ্গাসাগরের ধাঁচে এয়ার অ্যাম্বুলেন্স রাখা হয়। এবার উল্টো রথযাত্রাতেও সেই ব্যবস্থা থাকছে। কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতায় হাসপাতালে নিয়ে আসার প্রয়োজন হলে যাতে সময় বিলম্ব না হয় সেই জন্যই এই ব্যবস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। যোগ্যদের তালিকা প্রকাশ সহ একাধিক দাবির ভিত্তিতেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে এইচএসসি চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা। হাওড়া ময়দান থেকে মিছিল করে নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডির অধিকার মঞ্চ। কিন্তু 6 তারিখ মহরম হওয়ায় এই কয়েকদিন কোন রকম হাওড়া ময়দান বা অন্যত্র কোথাও জমায়েতের অনুমতি দিল না কলকাতা পুলিশ। তাই বাধ্য হয়ে 3 তারিখের বদলে 8 তারিখ নবান্ন অভিযানে নামবেন আন্দোলনকারীরা। ওদের তালিকা প্রকাশ সহ একাধিক দাবির ভিত্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এসএসসি চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা। হাওড়া ময়দান থেকে মিছিল করে নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিল গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চ। কিন্তু 6 তারিখ মহরম হওয়ায় এই কয়েকদিন কোনো রকম হাওড়া ময়দান বা অন্যত্র কোনো জমায়েতে অনুমতি দিল না কলকাতা পুলিশ। বাধ্য হয়ে 3 তারিখের বদলে 8 তারিখ নবান্ন অভিযানে নামবেন আন্দোলনকারীরা। বুধবার হাওড়া পুলিশ কমিশনার অফিসে আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান অধিকার মঞ্চের একাংশ। সেখানে দীর্ঘ 4 ঘন্টা বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরিস্থিতি বুঝে নিজেদের সিদ্ধান্তে বদল আনেন তারা। আন্দোলনকারীদের একজন বলেন, বৃহস্পতিবার নবান্ন চলো অভিযান নিয়ে বুধবার হাওড়া পুলিশ কমিশনারের অফিসে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ 4 ঘন্টা ধরে মিটিং করেছে। 6 তারিখ মহরম হওয়ার কারণে ওরা কোনোভাবেই বৃহস্পতিবার হাওড়া ময়দান বা অন্যত্র জমায়েত করে নবান্ন যেতে দিতে রাজি নন। বৃহস্পতিবার থেকেই মহরমের জন্য কিছু ধর্মীয় পদযাত্রা হাওড়া ময়দান থেকে হবে এবং নিরাপত্তাজনিত কারণে চাকরিহারা প্রার্থীদের মিছিলের অনুমতি দেননি পুলিশ কমিশনার অফিসের আধিকারিকেরা। বদলে 8ই জুলাই মিছিল করতে বলেছে কলকাতা পুলিশ। সঙ্গে এটাও বলা হয়েছে, বৃহস্পতিবার যদি সম্ভব হয় তাহলে চাকরিহারা কয়েকজন প্রতিনিধিকে নবান্নের কোনো উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করানোর চেষ্টা করা হবে। অবশেষে আন্দোলনকারীরা সিদ্ধান্ত নেন তারা সব দিক ভেবে বৃহস্পতিবার অর্থাৎ 3রা জুলাই কর্মসূচি পরিবর্তন করে আগামী 8 তারিখ মঙ্গলবার রাখছেন। ওই দিন হাওড়া ময়দান থেকে নবান্ন অভিমুখে যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের মিছিল হবে। তারা নিজেদের অবস্থার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করবেন। হাই নিউজ নেটওয়ার্ক। এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বিপত্তি। দিল্লি থেকে ওয়াশিংটনগামী বিমান বাতিল করা হলো মাঝপথেই। বিমানটি জ্বালানি ভরার জন্য অস্ট্রেলিয়ার রাজধানীতে অবতরণ করে। তারপরেই বাতিল করে দেওয়া হয় বিমানের বাকি যাত্রাপথ। মঙ্গলবার বেশি রাতের দিকে দিল্লি থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার AI-103 বিমানটি। দূরপাল্লার বিমানগুলিকে সাধারণত জ্বালানি ভরার জন্যই যাত্রাপথের মাঝে কোথাও নামাতে হয়। আর এক্ষেত্রেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভিয়েনার বিমানবন্দর অবতরণ করে বিমানটি। সেখানে জ্বালানি ভরার সময় একটি ত্রুটি ধরা পড়ে, যার জেরে বিমানটিকে মাঝপথেই বাতিল করে দেওয়া হয়। কি কারণে বিমানটিতে সমস্যা তৈরি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এয়ার ইন্ডিয়ার তরফে। ভারী বৃষ্টির কারণে ধস নেমেছে উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়। সোনপ্রয়াগের কাছে মানকাটিয়াতেও ধস নেমেছে। আর তার জেরে বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কেদারনাথ যাত্রা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দর্শনার্থীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে চালু করা হবে তা এখনো প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়নি। এই বৃষ্টির কারণে ধস নেমেছে উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়। সূত্রের খবর, বৃষ্টির কারণে পাহাড় থেকে বোল্ডার খসে পড়েছে মানকাটিয়ার রাস্তায়। স্তূপাকার হয়ে রয়েছে সেই এলাকা, ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন এলাকার। গৌরীকুণ্ড থেকে ফেরার পথে অনেক দর্শনার্থী আটকে পড়েন রাস্তায়। তাদের দ্রুত উদ্ধার করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উত্তরাখণ্ড সরকারের এক আধিকারিক জানিয়েছেন, আটকে পড়া ওই দর্শনার্থীদের উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে আসা হয়েছে। এইসবের মাঝেই বন্ধ রাখা হয়েছে কেদারনাথ যাত্রা। ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে, আগামী 8ই জুলাই পর্যন্ত উত্তর এবং পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থানের পূর্ব অংশ। 6 জুলাই পর্যন্ত উত্তরপ্রদেশের পূর্ব অংশের কয়েক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের পশ্চিমের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে 5 থেকে 8ই জুলাই। বৃষ্টির পাশাপাশি ওই এলাকায় ঝড়েরও পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সুরক্ষার কথা ভেবে বৃহস্পতিবার বন্ধ রাখা হল কেদারনাথ যাত্রা।
হাই নিউজ নেটওয়ার্ক। পরপর মেঘভাঙা বৃষ্টি, ভূমিধসে নাজেহাল হিমাচল প্রদেশ, বন্ধ 261টি রাস্তা, বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ বহু, নিহতের সংখ্যা বেড়ে 13। একের পর এক মেঘভাঙা বৃষ্টি, হড়পাবান ও ভূমিধসে নাজেহাল হিমাচল প্রদেশ, বহু মানুষ নিখোঁজ। তার মধ্যে বৃহস্পতিবার সকালে আরও কয়েকজনের দেহ উদ্ধার হয়েছে, ফলে সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 13। এক সংবাদ সংস্থা জানিয়েছে মঙ্গলবার সারা রাজ্যে মোট 11 বার মেঘভাঙা বৃষ্টি হয়েছে। এর বেশিরভাগই হয়েছে মন্ডি জেলায়, কোথাও কোথাও ধসও নেমেছে। একটানা বৃষ্টি এবং একের পর এক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বুধবারও শিরমৌর জেলায় রাতভর ভারী বৃষ্টি হয়েছে। এখনও অন্তত 29 জন নিখোঁজ। তাদের খোঁজে উদ্ধার অভিযানে নেমেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর, হোমগার্ড এবং পুলিশের যৌথ দল। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে উনা, হামিরপুর, কাংড়া এবং মন্ডি জেলায়। ভারী বৃষ্টির জেরে রাজ্যের 261টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, যার মধ্যে 186টি মন্ডি জেলায়। 599টি ট্রান্সফরমার বিকল হয়ে গিয়েছে, ফলে বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুৎ সংযোগও। সরকারি কর্তারা জানিয়েছে টানা দুর্যোগে 150টিরও বেশি বাড়ি, 104টি গবাদি পশুর খোয়ার, 14টি সেতু এবং বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে 162টিরও বেশি গবাদি পশুর। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি আশ্বাস দিয়েছেন, যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কাছাকাছি কোনো সরকারি জমি পাওয়া গেলে সেখানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও রক্তাক্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। বিদ্রোহী গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তানের যোদ্ধারা বুধবার বাজাউর জেলায় বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিল সরকারি গাড়ি। নিহত হয়েছেন 5 জন, গুরুতর জখম 11 জন। রক্তাক্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। বিদ্রোহী গোষ্ঠী টিটিপির হামলায় নিহত হয়েছেন 5 জন, গুরুতর জখম 11 জন। পাক সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, টিটিপির হামলায় নিহতদের মধ্যে রয়েছেন বাউজারের সহকারী কমিশনার ফয়জাল ইসমাইল এবং তহসিলদার আব্দুল ওয়াকিল। এছাড়া 2 পুলিশ কর্মী এবং এক সাধারণ নাগরিকও ওই হামলায় নিহত হয়েছেন। বাউজারের পুলিশ প্রধান ওয়াকাস রফিক জানিয়েছেন, খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকায় নাওগাই সড়কে সরকারি গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় টিটিপি জঙ্গিরা। প্রসঙ্গত 2022 সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে যুদ্ধ ঘোষণা করেছিল টিটিপি। বিদ্রোহী ওই পশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল, সংঘর্ষ বিরতি ভেঙে পাক সেনা, ফ্রন্টিয়ার কোর এবং সিটিডির যৌথ বাহিনী অভিযান শুরু করার ফলেই অশান্তি ছড়িয়েছে খাইবার পাখতুনখোয়ায়। গত বছরের 25শে ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনার যুদ্ধবিমান। ইসলামাবাদের দাবি, টিটিপি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে, কিন্তু আফগান তালিবানরা অভিযোগ করেছিল সাধারণ গ্রামবাসীদের নিশানা করেছে পাক যুদ্ধবিমান। হাই নিউজ নেটওয়ার্ক। রাতভর আলোচনার পর অবশেষে মার্কিন পার্লামেন্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সংস্কার এবং অভিবাসন সংক্রান্ত বিলে জট কাটল। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির মধ্যেই মতবিরোধ সত্ত্বেও প্রসিডিউরাল ভোটে 219 এবং 213 ব্যবধানে বিলের সবুজ সংকেত দেওয়া গিয়েছে। বৃহস্পতিবারই বিলের উপর চূড়ান্ত ভোটাভুটি হবে। ট্রাম্পের এই বড় ও সুন্দর বিলটি চলতি সপ্তাহে অনুমোদন করেছিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট। দ্বিতীয় দফায় বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ তথা হাউসে অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। বুধবার রাতভর এই বিল নিয়ে আলোচনা হয়েছে, তারপর প্রসিডিউরাল ভোট হয়। সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদন সূত্রে খবর, বিরোধী ডেমোক্র্যাটরা ছাড়া মুষ্টিমেয় সংখ্যক রিপাবলিকানও এই বিলের বিপক্ষে। তাদের রাজি করাতে তাদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে ট্রাম্পের দল, কিন্তু 7 ঘন্টা পেরিয়ে গেলেও সুরাহা মেলেনি। শেষমেশ হাউস স্পিকার মাইক জনসন প্রসিডিউরাল ভোটের সিদ্ধান্ত নেন। সেই ভোটে 219-213 ভোটে বিলে ছাড়পত্র মিলেছে। মঙ্গলবার সেনেটে ভোটাভুটির মাধ্যমে অনুমোদন পেয়েছিল ট্রাম্পের নয়া বিল। 24 ঘন্টা ব্যাপী তর্ক বিতর্কের পরে মাত্র 1 ভোটের ব্যবধানে বিলটি অনুমোদন পায়। মার্কিন আইনসভার নীতি মেনে পরের দফায় বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। বিলটি হাউসের অনুমোদন পেলে উচ্চ আয়ের মার্কিন নাগরিকরা কর ছাড় সংক্রান্ত সুবিধা পাবেন। অন্যদিকে মেডিকেড, এসএনএপির মতন জনকল্যাণমূলক কর্মসূচির ব্যয় কমিয়ে আনা হবে $1 লক্ষ কোটি। বিলে নিম্ন আয়ের ব্যক্তি এবং প্রতিবন্ধীদের জন্য ফেডারেল স্বাস্থ্য বীমা কর্মসূচি থেকে বিপুল অর্থ ছাঁটাইয়েরও প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে ইতিমধ্যেই ওই বিল নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তাছাড়া ওই বিল কার্যকর হলে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাধিকারমূলক পরিকল্পনায় প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সহজ হয়ে যাবে। সপ্তাহখানেক আগে ট্রাম্পের বিলের সমালোচনায় মুখর হয়েছিলেন মার্কিন ধনকুবের তথা একদা ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ক।
তিনি বলেন ওই বিল আইনে পরিণত হলে তা হবে রিপাবলিকান পার্টির রাজনৈতিক আত্মহত্যার শামিল। মাস্ক সমাজ মাধ্যমে লেখেন, সেনেট ড্রাফট বিলটি আমেরিকায় লক্ষ লক্ষ কর্মসংস্থান ধ্বংস করে দেবে। এটা উন্মাদ এবং ধ্বংসাত্মক। যদিও নতুন অর্থ বিলটিকে বরাবর বড় সুন্দর বিল বলেই ব্যাখ্যা করে এসেছেন ট্রাম্প। প্রথম দিকে তিনি দাবি করেছেন এই বিলটি আমেরিকার অর্থনৈতিক উন্নতিতে আরও গতি আনবে। হাই নিউজ নেটওয়ার্ক। পারস্য উপসাগরের জাহাজগুলিতে গুচ্ছ গুচ্ছ সামুদ্রিক মাইন ভরে রেখেছিল ইরান। ইসরায়েলের সঙ্গে সংঘাত চলাকালীন এই প্রক্রিয়া চলছিল। মার্কিন গোয়েন্দাদের হাতে সেই তথ্য আসার পর থেকেই তারা উদ্বেগে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল ইরান। উপসাগর এবং ওমান উপসাগরের মাঝের অংশ হরমুজ প্রণালী নামে চিহ্নিত। সারা বিশ্বের বাণিজ্যে এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা সহ বহু দেশের বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ এই হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে। এই প্রণালী বন্ধ হলে বিশ্বের বাণিজ্যে তার প্রভাব হতো ভয়াবহ। ফলে ওই অঞ্চলে ইরানের পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী গত 13 জুন ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কিছু সময় পর থেকেই পারস্য উপসাগরে তৎপরতা শুরু করেছিল তেহরান। সেখানকার জাহাজগুলিতে সামুদ্রিক মাইন ভরে দেওয়া হচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্তারা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। গোয়েন্দাদের অনুমান বিশ্বের ব্যস্ততম এই বাণিজ্য পথ স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল ইরান। সেই কারণেই জাহাজে মাইন ভরা হচ্ছিল। হরমুজ প্রণালীর মুখে জাহাজগুলি প্রস্তুত ছিল। তেহরান থেকে সবুজ সংকেত পেলেই ঘটত বিস্ফোরণ। কিন্তু প্রস্তুতি সত্ত্বেও শেষ পর্যন্ত এই নির্দেশ দেয়নি ইরানের সরকার। যদি তা হতো তবে পশ্চিম এশিয়ার সংঘাত আরও গুরুতর পর্যায়ে পৌঁছতে পারত, আরও জোরালো হতে পারত যুদ্ধ। পরিসংখ্যান বলছে সারা বিশ্বের বাণিজ্যিক তেল ও গ্যাসের 5 ভাগের 1 ভাগ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। তা আটকে গেলে বিশ্বজুড়ে হু হু করে বেড়ে যেতে পারে জ্বালানির দাম। কিন্তু আদতে তা হয়নি। ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের কয়েকদিনের মাথায় আমেরিকা তাতে যোগ দেয়। ইরানের গুরুত্বপূর্ণ 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের বাহিনী। এরপরেই ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির কথা ঘোষণা করে দেন ট্রাম্প। ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আর বাড়েনি। ইরানে আমেরিকার হামলার পর থেকে বিশ্বের বাজারে জ্বালানি তেলের দাম তাৎপর্যপূর্ণভাবে 10% কমে গিয়েছে। গত কয়েক বছরে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা একাধিকবার হুমকি দিয়েছে ইরান, কিন্তু এখনো পর্যন্ত একবারও সেই হুমকি বাস্তবায়িত হয়নি। ইসরায়েলের সঙ্গে সংঘাতের ঠিক কোন পর্যায়ে পৌঁছে পারস্য উপসাগরের জাহাজে মাইন ভরা শুরু করেছিল ইরান তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। মাইনগুলি সরিয়ে নেওয়া হয়েছে কিনা তাও এখনো নিশ্চিত নয়। মনে করা হচ্ছে উপগ্রহ চিত্রের মাধ্যমে এই সংক্রান্ত তথ্য জানতে পেরেছেন মার্কিন গোয়েন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক। হলিউড ওয়াক অফ ফেমের তালিকায় এবার দীপিকা। এই প্রথম কোনো ভারতীয় শিল্পী এই সম্মানে সম্মানিত হলেন। 2026 সালের হলিউড ওয়াক অফ ফেমের তালিকায় এবার দীপিকা পাদুকোন। এই প্রথম কোনো ভারতীয় শিল্পী এই সম্মানে সম্মানিত হচ্ছেন। হলিউড ওয়াক অফ ফেম ক্লাসের তালিকায় নাম তোলার জন্য মুখিয়ে থাকেন হলিউডের তাবর তারকারাও। চলতি বছরেও ডেমি মুর, এমিলি ব্লান্টের মতো জনপ্রিয় অভিনেত্রীদের নামও সংশ্লিষ্ট তালিকায় রয়েছে। আর সেখানেই ঠাঁই পেল দীপিকা পাদুকোনের নাম। উল্লেখ্য, প্রথম কোনো ভারতীয় তারকা এই সম্মানে ভূষিত হলেন। হলিউড ওয়াক অফ ফেম ক্লাসের মোশন পিকচার্স বিভাগে নাম তুলেছেন দীপিকা। বুধবার হলিউড চেম্বার অফ কমার্সের তরফে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানেই বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে জ্বলজ্বল করছে ভারতীয় নায়িকার নাম। 20 জুন ওয়াক অফ ফেম সিলেকশন প্যানেল 100 মনোনীতদের মধ্যে থেকে 35 জনের নাম বাছাই করে। পরবর্তীতে চেম্বার্স বোর্ডের পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট তালিকা অনুমোদন করে। প্রসঙ্গত 2017 সালে XXX রিটার্ন অফ জেন্ডার কেস ছবির সুবাদেই পশ্চিমী বিনোদন দুনিয়ায় পা রাখেন দীপিকা, যে ছবিতে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করে হলিউডের শোরগোল ফেলে দিয়েছিলেন ভারতীয় এই কন্যা। সেই ছবির পর পরবর্তীতে তাকে আর কোনো হলিউড সিনেমায় দেখা না গেলেও পাশ্চাত্যের আঙিনায় তিনি যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন তা একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তার উপস্থিতিতেই বুঝিয়ে দিয়েছে। পরের বছর 2018 সালে টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম তুলেছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি 8 ঘন্টা শিফটে কাজ করার দাবি রেখে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে একাংশের বিরাগ ভাজন হয়েছিলেন দীপিকা। তবে দিন কয়েক বাদেই অ্যাটলিস্ট 600 কোটি মেগা বাজেটের সিনেমার নায়িকার রোল বাগিয়ে সেই বিতর্কে জল ঢেলেছেন অভিনেত্রী। আর এবার হলিউড ওয়াক অফ ফেমে সম্মানিত হচ্ছেন দীপিকা পাদুকোন। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে।
পরপর কয়েকদিন ঝড় বৃষ্টির পর বৃহস্পতিবার থেকে আবহাওয়ার মতিগতি পাল্টেছে। বৃহস্পতিবার সকালে কলকাতার আকাশে মেঘ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গরমের কারণে অস্বস্তিও বেড়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃহস্পতিবার রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের 9টি জেলায়। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টি হতে পারে। মূলত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এছাড়া উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার এই জেলাগুলির পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া আরও জানিয়েছে, আগামী কয়েক ঘন্টায় পশ্চিমবঙ্গ ওড়িশার উপকূলে 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ফলে আগামী 6 ঘন্টা সমুদ্র উত্তাল থাকবে। ওই সময় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। শনিবার ওই জেলাগুলির পাশাপাশি দার্জিলিং এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে। দিনে 2-1 পশলা ঝড় বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।